এই যে সম্প্রতি মানে দু একদিন হলো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি চীনে গেছিলেন। অনেক আশা ভরসা ছিল, অনেক চুক্তি টুক্তি হবে, বিলিয়ন বিলিয়ন ডলার চায়না বাংলাদেশে ইনভেস্ট করবে, বিশেষ করে যে তিস্তা প্রকল্প সেখানে চায়না বিনিয়োগ করবে কয়েক বিলিয়ন ডলার, তাই না? এরকমই তো মনে হচ্ছিল, এরকম আশাবাদ ছিল। কিন্তু বাস্তবে তো এগুলোর কিছুই হয় নাই। অবশেষে ওই কিছু সমঝোতা স্মারক মনে হয় 13-14টা স্বাক্ষর হয়েছে, এবং তার মধ্যে অন্যতম হলো মোংলা বন্দরে মনে হয় 110-15 একর জমি চায়নাকে দেওয়া হয়েছে, ইকোনমিক জোন করবে সেখানে নাকি চীন, এই জন্যে। এবং এটাকেই দেখলাম যে খবরে বলা হচ্ছে কি, ভারতকে সরিয়ে মংলায় ইকোনমিক জোন করবে চীন। বাংলাদেশের ঐতিহাসিক চুক্তি, একেবারে বিশাল কিছু, তাই না? আচ্ছা, ভালো কথা। চায়না যদি 115-20 একর জমিতে সেখানে যদি তারা ইকোনমিক জোন করে, ইকোনমিক জোন করলে তাহলে বাংলাদেশের অনেক লোকজন সেখানে চাকরি বাকরি করবে, বাংলাদেশের আয় উপার্জন বাড়বে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যদি সত্যিকার অর্থে চায়না আন্তরিকতার সাথে সেখানে ইকোনমিক জোন গড়ে তুলে দেন। এখন বাস্তবতাটা কি? তাহলে বাস্তবতাটা কি? এর ধরনের চুক্তি টুক্তি এরকম বহু কিছু কিন্তু অনেক সময় হয়, অনেক দেশের সাথেই হয়। ঢাক ঢোল পিটিয়ে কত চুক্তি কত রকমভাবে হয়, তাই না? আমরা তো দেখি। কিন্তু পরবর্তীতে এর বিশাল পরিমাণ চুক্তি কিন্তু আর বাস্তবে রূপায়িত হয় না। তো এখন এই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি চায়নাতে গেছিলেন, ওনার যে উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা তো আর বাস্তবায়িত হয় নাই। যে তিস্তা প্রকল্প বা জেটেন্সি বিমান টিমান কেনা, এগুলো নিয়ে মনে হয় আলাপ আলোচনাও হয় নাই। তো অবশেষে মংলা বন্দরে ইকোনমিক জোনের চোখে এখন বাস্তবের ভিত্তিতে আমরা একটু বিচার করি যে আসলেই এতে বাংলাদেশের কোনো ভবিষ্যতে লাভটাভ হবে কি না, বা যেভাবে উচ্ছ্বাস সহকারে এটাকে ঐতিহাসিক চুক্তি হিসেবে বলা হচ্ছে, বাস্তবতাটা আসলে কি। সর্বপ্রথমেই বুঝতে হবে যে চায়না সরকারের সাথে চুক্তি করে এই 110-15-20 একর জমি ইকোনমিক জোন হিসেবে করা মানে কি, ইপিজেড করবে আর কি, ইপিজেড এরিয়া, তাই না? অর্থাৎ যেখানে নাকি চায়না থেকে বিভিন্ন কোম্পানি এসে সেখানে কারখানা স্থাপন করবে, তারপরে বিভিন্ন ধরনের পণ্য ম্যানুফ্যাকচারিং করবে এখানে, এবং তারপরে সেগুলো তারা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি টপ্তানি করবে। বিষয়টা তো আসলে এই, তাই না? তো সরকারের সাথে চুক্তি করলেও এখানে সরকার তো আর বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে না, করবে কারা? প্রাইভেট যে সমস্ত কোম্পানি চায়নার, তারাই। এখন প্রশ্ন হচ্ছে, চায়নার সেই প্রাইভেট কোম্পানিগুলো তারা বাংলাদেশে এসে এইখানে বিনিয়োগ করবে কিনা, অর্থাৎ সেখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা ফ্যাক্টরি যেগুলো ইপিজেড অঞ্চলে হয় আর কি, আমরা চিটাগাং বিভিন্ন অঞ্চলে দেখছি না, কর্ণফুলি যে ইপিজেড, সেখানে যেমন একসময় এগুলাতে বেশ ভালোই পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানি সেগুলো তারা শুরু করছিল, বাট আস্তে আস্তে কিন্তু অনেকে চলে গেছে। তো এখন নতুন করে চায়না এখানে এই ইকোনমিক জোন অর্থাৎ ইপিজেড গড়ে তুলবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যেহেতু মানে চায়না সরকার তো এখানে টাকা ইনভেস্ট করবে না, করবে কারা? প্রাইভেট কোম্পানি। ওকে, ফাইন। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করবে কিনা। দেখেন যে সরকার বিভিন্ন সময় কোনো দেশের সাথে খাতির করার জন্য এমন অনেক ক্ষেত্রে ইনভেস্ট করে থাকে যেটা রিস্কি, তারপরেও করে সরকারের সাথে, সরকারের জন্য সম্পর্ক ভালো থাকে। এখানে চায়না সরকার যদি 2-4 বিলিয়ন ডলার খরচ করে শুধুমাত্র বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক রক্ষা করার জন্যে, এবং যদি তারা মনে করে যে সেই টাকা এখানে গচ্ছা গেলেও যাইতে পারে, তারপরে অনেক সময় করে সরকার টু সরকার ভবিষ্যতের দিক চিন্তা করে। এবং সেক্ষেত্রে চায়না যদি এই টাকা ফেরত নাও পায় তো সরকার লস করে, চায়না সরকার, তাতে কিন্তু জনগণের তেমন কিছু যায় হয় না, মানে চায়নার জনগণের। কিন্তু এখানে যে ইকোনমিক জোন গড়ে তুলবে ওই যে ইপিজেড, তাই না? তো সেখানে প্রাইভেট কোম্পানি যেহেতু আসবে, তাহলে প্রাইভেট কোম্পানি সেখানে টাকা ইনভেস্ট করবে না? এখন প্রাইভেট কোম্পানি যদি টাকা ইনভেস্ট করতে চায় তাহলে তারা সর্বপ্রথমে কি দেখে, যেখানে তারা বিনিয়োগ করতে যাচ্ছে ওই দেশের রাজনৈতিক পরিস্থিতি কি টালমাটাল নাকি স্টেবল? তো বাংলাদেশের অবস্থা তো টালমাটাল, তাই না? বিশেষ করে শেখ হাসিনার পরে যেভাবে বাংলাদেশে আমরা দেখলাম যে আগুন জ্বালাও, ভাঙচুর, তাণ্ডব, এবং বড় বড় শিল্প কলকারখানাও, বিশেষ করে যে গাজী টায়ার কোম্পানি সহ আরও অনেক কারখানা, এমনকি গার্মেন্টস কারখানাও কি আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে না?
এগুলো তো করা হয়েছে। তো এগুলো কি চায়নার কোম্পানির লোকজন দেখে নাই? দেখছে তো। তারপরে বর্তমানে বাংলাদেশে বিশেষ করে এই যে এই তৌহিদি জনতা যেভাবে আইএসের পতাকা, হামাসের পতাকা নিয়ে যেভাবে মহড়া দিচ্ছে, সরকারকে আলটিমেটাম দিচ্ছে, তাই না? একেবারে খোদ মিলিটারি, পুলিশ, প্রশাসন সবার সামনে তারা হাজারে হাজারে লাখে লাখে সারা বাংলাদেশে যেভাবে মহড়া দিচ্ছে, তো এগুলো দেখার পরে চায়নার যে ইনভেস্টর, প্রাইভেট কোম্পানির লোকজন, তারা কি মনে করবে? তারা তো এটাই মনে করবে যে বাংলাদেশে কখন সরকারের পতন ঘটে তার কোনো ঠিক নাই। এবং চায়না সরকার, চায়নার কোম্পানির লোকজন তারা দেখছে বাংলাদেশে যে তৌহিদি জনতা রাস্তায় নেমে এই যে বিশাল বিশাল মহড়া দিচ্ছে, এইগুলাকে কিন্তু সরকার থামাচ্ছে না। অর্থাৎ সরকার এদের কাছে মারাত্মকভাবে নতজানু। আর থামাবেই ভাবে কী করে? কাদেরকে দিয়ে থামাবে? পুলিশ, বিডিআর, মিলিটারি, প্রশাসন। আরে ভাই, তারাও তো তৌহিদি জনতার অংশ, তাই না? তারাও তো চায় বাংলাদেশে ইসলামী বা সারিয়া শাসন চালু হোক, বাংলাদেশ ইসলামিক স্টেট হোক। এবং এতে করে তারা মনে করছে তাহলে তো অন্তত ইসলামিক স্টেটে বসবাস করে মারা গেলে একেবারে বেহেস্তে সহি সালামতে একেবারে সেলসালায় চলে যাবে, 72 হুর পাবে, তাই না? সবাই কিন্তু এই স্বপ্নে বিভোর। তারা তো একেবারের জন্য চিন্তা করছে না যে বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে পৃথিবীর কোনো দেশ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলো তো প্রশ্নই ওঠে না। একেবারে বাংলাদেশ ওই যে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থায় চলে যাবে, এইটা তো তারা চিন্তা করছে না। কারণ ধর্মীয়ভাবে এত মারাত্মক প্রভাবিত তারা, স্বাভাবিক সুস্থ চিন্তা ভাবনা করার তাদের কোনো অবকাশ নেই। এই যখন পরিস্থিতি, তখন যে কোনো মোমেন্টেই আমার তো মনে হয় যে কয়েক মাসের মধ্যে, 1 বছর যায় কিনা সন্দেহ, বাংলাদেশে পুরো আমূল চেঞ্জ হয়ে যেতে পারে, পুরো আমূল চেঞ্জ হয়ে যেতে পারে। আমার কাছে কিন্তু সেরকম মনে হচ্ছে। তৌহিদি জনতা যেভাবে মহড়া দিচ্ছে এবং যেভাবে যুদ্ধদেহীভাবে মহড়া দিয়ে যাচ্ছে এবং তাদের যে শক্তিমত্তা, জনসমর্থন, এগুলা দেখার পর যে কোনো ব্যক্তি কিন্তু মনে করতে পারে যে খুব বেশি দেরি হবে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটাকে তো থামানোর জন্য তো সরকারই চেষ্টা করছে না। তো সরকারই যদি চেষ্টা না করে তাহলে ধরে নিতে হবে সরকারের লোকজনও, অন্তত সরকারের বিএনপির নেতাগোতা যদি নাও চায়, প্রশাসন, পুলিশ, মিলিটারি, তারা বস্তুত এরকমই চাচ্ছে মনে হয়। এখন কিসের লোভে কেন চাচ্ছে সেটা তো বললাম যে ধর্মীয় কারণ একটা আছে। কারণ বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে এখন ধর্মোন্মাত্রা সুস্থ স্বাভাবিক চিন্তা করতে ভুলে গেছে। তো যেখানে এই ধরনের টলটলয়মান পরিস্থিতি বাংলাদেশে, যেখানে কোনোভাবেই কোনো স্টেবল কোনো সিচুয়েশন নাই রাজনৈতিক, এবং যেখানের জনগণ একটু এদিক ওদিক হলে ভাঙচুর, আগুন জ্বালাও, মানে একেবারে ধ্বংসযোগ্য। এখানে যেমন ইরানের ক্ষতি করতে গেলে আমেরিকাকে এসে বোমা মারতে হয়েছে, তাই না? ইসরায়েলকে এসে বোমা মারতে হয়েছে, মিসাইল মারতে হয়েছে। বাংলাদেশের ক্ষতি করার জন্য তো ভাই আমেরিকা ইসরায়েলের বোমার দরকার নেই, বাংলাদেশের তৌহিদি জনতাই এনাফ, তাই না? এবং এই কারণেই বস্তুত বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে না, যে 15-20 বছর ধরে হয়তো কিছু উন্নতি করে, এরপরে এই তৌহিদি জনতা টাইপের লোকজনই কিন্তু বাংলাদেশকে ধ্বংস করে। এছাড়া বোনাস হিসেবে আবার প্রাকৃতিক দুর্যোগ, ওই যে ঘূর্ণিঝড় টড় আছে না, সে বন্যা, এগুলোও তো বাংলাদেশকে ওই যদি মানে 20 বছর এগোয়ে যায় তো মানে এরাই আবার 30 বছর পিছনে নিয়ে যায়, তাই না? তো পরিস্থিতি যখন এই, তখন প্রাইভেট কোম্পানির কি খেয়ে দেয়ে কাম আছে? তারা কি এত পাগল? চায়নার প্রাইভেট কোম্পানি তারা এই বাংলাদেশে এসে ওই ইপিজেডে ওখানে টাকা পয়সা বিলিয়ন বিলিয়ন ডলার ওখানে ইনভেস্ট করবে? কি মনে হয়? আমার তো মনে হয় যে উন্মাদও বুঝবে যে এখানে যত আড়ম্বর সহকারে, উল্লাস সহকারে ঐতিহাসিক চুক্তি টুক্তি বলে হিসেবে প্রচার করা হচ্ছে, 2 দিন পরেই এই বেলুন কিন্তু ঠুস করে ফুটো হয়ে যাবে এবং মানে দেখবে এখানে বেসিক্যালি কিছুই হচ্ছে না। এবং এরকম কিন্তু হয় নাই, আমি নিজেই দেখছি। চিটাগাং আনোয়ারাতে কোরিয়ার একটা কোম্পানি, ইয়াংওয়ান মনে হয়, তারা বিশাল অঞ্চল কিন্তু তারা ওখানে ইপিজেড করবে বলে বাংলাদেশ সরকারের কাছ থেকে লিজ নিয়েছিল। কিন্তু পরবর্তীতে ওখানে তারা ওইগুলো কিছুই করে নেই, কারণ তারা দেখছে যে এই বাংলাদেশে বিনিয়োগ করা খুবই রিস্কি। আর ওরা কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে নিশ্চয়ই বাংলাদেশের মতো দেশে এনে ওই রিস্কের মধ্যে ফেলার জন্য না। আর এই সমস্ত ইপিজেড অঞ্চলে যে চুক্তি মুক্তি যেগুলো হয়, এখানে তো সরকারের লোকজন, আমলা, তারপরে নেতাগোতা, তারা বিভিন্নভাবে এখান থেকে অনেক টাকা পয়সা কিন্তু পেয়ে যায়। তো চায়না যেমন কোরিয়া, তারা চিন্তা করছে আমরা কষ্ট করে টাকা পয়সা আয় উপার্জন করছি কি বাংলাদেশের ফালতু পাবলিকরে দেওয়ার জন্য নাকি? না, এই জন্য তারা কিন্তু ওই আনোয়ার অঞ্চলে যে বিশাল অঞ্চল নিয়ে ইপিজেড করবে বলে
চুক্তি করেছিল তারা ওখানে কিছুই করে নাই। এই যে যে অংশ যে মংলায়, এই মংলার যে অংশকে যে চায়নাকে দেওয়া হলো না, এই জায়গাটা কিন্তু আগে ভারতকে দেওয়া হয়েছিল। 25 সালে এই ইউনিশ সরকার এটাকে ক্যান্সেল করে দিয়েছে। তো সো হোয়াট, ভারতও এটাকে নিয়ে কেন কিছু করেনি? কারণ ভারতও দেখছে যে খুবই রিস্কি। বাংলাদেশ এমন একটা দেশ যেখানে টাকা পয়সা ইনভেস্ট করা খুবই রিস্কি। কখন ক্ষমতার পট পরিবর্তন হয় আর কখন তৌহিদি জনতা বা বাংলাদেশের জনতা ভাঙচুর আগুন জ্বালাও পোড়াও করে সব ধ্বংস করে দিবে তার কোনো গ্যারান্টি আছে? ভারত অবজার্ভ করতেছিল যে তারা কি করবে না করবে, করে নাই। মনে করার কোনোই কারণ নাই যে চায়নার কোম্পানি এসে কালকে কেন আগামী কোনো দিনও এখানে ইনভেস্ট খুব বেশি করবে আমার ধারণা আদৌ করবে না। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন কোনো দিক নির্দেশনা দিচ্ছে না যে বাংলাদেশে সত্যিকারে গণতান্ত্রিক কোনো স্ট্যাবল সরকার থাকবে বা বাংলাদেশের স্ট্যাবিলিটি বজায় থাকবে, আইন শৃঙ্খলার শান্তি শৃঙ্খলার সব কিছু বজায় থাকবে, এরকম কোনো নমুনা নিদর্শন দেখা যাচ্ছে না। ফলে ওই ঐতিহাসিক চুক্তি ঐতিহাসিক হিসেবেই থাকবে, বাস্তবে কিন্তু কিছুই হবে না। অন্তত আমার পর্যবেক্ষণ এ কথাই বলে। ধন্যবাদ।